I have taken a class on the method of writing flowchart earlier, and today I would like to take another class to talk about the rules of noun phrases for writing flowchart. In my previous class, I talked about the rules related to verbs. There are 8 rules related to verbs, and that had been discussed earlier. And in my earlier class, I had also talked about the preconditions of writing flowchart. তো আমি আগের ক্লাসটাতে ফ্লোচার্ট লেখার 6টি পূর্ব শর্ত বলেছিলাম, যেটি হয়তো তোমরা যারা এই ক্লাসটি অনুসরণ করেছো তারা জেনে থাকবে, এবং তার পাশাপাশি 8টি ভার্বের সাথে রিলেটেড যে নিয়মগুলো সেগুলো আলোচনা করেছি, এবং আজকে আমি নাউন ফ্রেজের সাথে রিলেটেড নিয়মগুলো আলোচনা করব। তো ফ্লোচার্ট লেখার সময় যেরকম আমরা প্রথম ক্লাসটিতে পড়েছিলাম যে কোনো সেন্টেন্স হবে না, কোনো সাবজেক্ট হবে না, ফুল স্টপ ব্যবহার করা চলবে না, ধারাবাহিকতা মেনটেন করতে হবে, এবং প্রথম বক্সে যেরকমটা থাকবে সেভাবে লিখতে হবে। এই বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এবং আজকে আমরা বাকি নিয়মগুলো দেখি যেগুলো নাউন ফ্রেজের সাথে রিলেটেড। তো আজকে 9 নম্বর নিয়ম থেকে যদি আমরা শুরু করি, একটি নিয়ম এরকমটা হবে নাউন প্লাস প্রিপোজিশন, নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন। এটি একটি নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজের মধ্যে নাউন থাকবে, এরপরে মাঝখানে প্রয়োজনীয় একটি প্রিপোজিশন এবং নাউন। চাইলে কেউ এই যে প্রথম যে নাউনটি আছে সেই নাউনটির আগে কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবে। এই নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার করা যাবে, কিন্তু বেসিক্যালি নাউন এবং নাউনের মাঝখানে প্রিপোজিশন, এটি কিন্তু বেসিক নাউন ফ্রেজ তৈরি করার নিয়ম। কিন্তু চাইলে প্রথমে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে। যেমন আমরা যদি এরকমটা বলি, দি পলিউশন অফ নেচার, এখানে আমরা ইচ্ছা করলে পলিউশন অফ নেচারটাও লিখতে পারতাম। পলিউশন একটি নাউন, নেচার একটি নাউন, মাঝখানে প্রিপোজিশন আছে। কিন্তু ইচ্ছা করলে এই প্রথম যে নাউনটি অথবা পরের নাউনটিতেও প্রয়োজনীয় কোনো আর্টিকেল ব্যবহার করা চলবে। কিন্তু মনে রাখতে হবে যে এখানে কিন্তু মৌলিকভাবে দুটি নাউনই হচ্ছে প্রধানতম বিষয়, আর তার মাঝখানে একটি প্রিপোজিশন। এবং এই যে নাউন ফ্রেজ, এই নাউন ফ্রেজ ব্যবহার করে আমরা ফ্লোচার্ট কিন্তু লিখতে পারবো। এবং যদি দেখা যায় প্রথম বক্সে নাউন ফ্রেজ আকারে আছে, তাহলে কিন্তু সেটি অনুসরণ করে লিখতে হবে, আর আদারওয়াইজ ফুল মার্কস পাওয়াটা কঠিন হয়ে যাবে। হয়তো 0 পাবে না, কিন্তু ফুল মার্কস পাওয়াটা কঠিন হয়ে যাবে। আমার মনে হয় যে 9 নম্বর নিয়মটি, যে নাউন ফ্রেজের যে কয়েকটি নিয়ম আছে, 4টি নিয়ম, তার মধ্যে প্রথম যে নিয়মটি, একাধিক নাউন থাকবে মাঝখানে কোনো প্রিপোজিশন ব্যবহার করে। এরপরে যেটি হতে পারে সেটি হচ্ছে নাউন প্লাস কনজাংশন প্লাস নাউন। আগেরটাতে যেরকম আমরা নাউনের পরে একটা প্রিপোজিশন ব্যবহার করে তারপরে একটা নাউন ব্যবহার করলাম, এখানে হচ্ছে নাউনের পরে একটা কনজাংশন ব্যবহার করব এবং তারপরে নাউন। যেমন আমরা যদি এরকমটা বলি যে পরিবেশ দূষণের জন্য কারা কারা দায়ী, সেখানে আমরা বললাম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ। এখানে আমরা মাঝখানে অ্যান্ড ব্যবহার করলাম, কোথাও বাট ব্যবহার করতে পারি, কোথাও অর ব্যবহার করতে পারি। এবং এক্ষেত্রেও কিন্তু আগের নিয়মটির মতো প্রথমে চাইলে আর্টিকেল ব্যবহার করা যাবে, বা যে কোনো নাউনের সাথে আর্টিকেল ব্যবহার করা যাবে প্রয়োজন হলে। কিন্তু বেসিক্যালি এখানেও দুটি নাউন বা একাধিক নাউন থাকবে, মাঝখানে কনজাংশন ব্যবহৃত হবে, অ্যান্ড বাট অর, সাধারণত এই কনজাংশনগুলো ব্যবহৃত হয়ে থাকে। এটি আরেকটি পদ্ধতি নাউন ফ্রেজ তৈরির, এবং এর মাধ্যমে কিন্তু যেমন তোমরা ফ্লোচার্ট লেখার নিয়মও শিখছো, এবং পাশাপাশি কিন্তু নাউন ফ্রেজ তৈরি করার যে পদ্ধতিগুলো, নাউন ফ্রেজ তৈরির যে 4টি জনপ্রিয় পদ্ধতি, সেই 4টি জনপ্রিয় পদ্ধতির মধ্যে 2টি কিন্তু অলরেডি আমি আলোচনা করে ফেলেছি। একটি হচ্ছে প্রিপোজিশন ব্যবহার করে, আরেকটি হচ্ছে কনজাংশন ব্যবহার করে। এরপরে যেটি হবে সেটি হচ্ছে ডিটারমিনার প্লাস মডিফায়ার প্লাস নাউন। এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিটারমিনার, মডিফায়ার এবং নাউন, এই 3টি জিনিস ব্যবহার করে। ডিটারমিনার জিনিসটা কি? ডিটারমিনার জিনিসটা হচ্ছে যে সমস্ত শব্দ দ্বারা সংখ্যা, পরিমাণ এবং অবস্থান, যে সমস্ত শব্দ দ্বারা সংখ্যা, পরিমাণ এবং অবস্থান বোঝায়,
এটি ডিটারমিনার, এটি আসলে বাংলা হচ্ছে নির্ণায়ক। তো সেখানে আমাদের নাম্বার থাকবে, অ্যামাউন্ট থাকবে এবং পজিশন থাকবে। এবার এই জিনিস তিনটি থাকলে সেটিকে আমরা বলি ডিটারমিনার। আর মডিফায়ার হচ্ছে যেটি হচ্ছে দোষ, গুণ, অবস্থা। এটি হচ্ছে তোমার এটি হচ্ছে মূলত আসলে যেমন ডিটারমিনার হচ্ছে সংখ্যা, পরিমাণ, অবস্থান, আর মডিফায়ার হচ্ছে দোষ, গুণ, অবস্থান, তার সাথে নাউন যুক্ত থাকবে। যেমন আমরা যদি এরকমটা বলি যে এ গুড স্টেপ, এ গুড স্টেপ, এখানে কিন্তু আমরা এ হচ্ছে একটি ডিটারমিনার, গুড হচ্ছে একটি মডিফায়ার যেটি গুণ বোঝাচ্ছে, এবং স্টেপ হচ্ছে একটি নাউন। আর আরেকটি পদ্ধতি হচ্ছে এই ডিটারমিনার এবং মডিফায়ার যে কোনো একটি, দুটো ব্যবহার না করে একটি ডিটারমিনার অথবা মডিফায়ার এবং তার সাথে নাউন। আগেরটা যেরকম ডিটারমিনার মডিফায়ার দুটোই ছিল, আর এখানে হচ্ছে দুটোর মধ্যে একটি। যেমন আমরা যদি এখানে এই গুড স্টেপ না বলে শুধু বললাম যে ইফেক্টিভ স্টেপস, এখানে আমরা যেহেতু ইফেক্টিভ এটি একটি মডিফায়ার হিসেবে পেয়েছি, আর স্টেপসটা হচ্ছে নাউন হিসেবে এসেছে। তো তাহলে আমরা এই যে চারটি নিয়ম, একটি হচ্ছে একাধিক নাউন থাকবে প্রিপজিশন যুক্ত হয়ে, আরেকটি হচ্ছে একাধিক নাউন থাকবে কনজাংশন যুক্ত হয়ে, আরেকটি হচ্ছে ডিটারমিনার, মডিফায়ার এবং নাউন, আর সর্বশেষ হচ্ছে ডিটারমিনার, মডিফায়ার দুটির যে কোনো একটি নাউনের পূর্বে থাকবে। এখন আমরা যদি দেখি যে আসলে যদি একটা ফ্লোচার্ট এরকম দেওয়া থাকে, যেমন যদি এরকমটা বলা থাকে যে পরিবেশ দূষণের কারণ সম্পর্কে যদি বলা থাকে, এবং সেখানে যদি এরকমটা থাকে ডিস্ট্রাকশন অফ ট্রিজ, এরকম একটা বলা হলো যে পরিবেশ দূষণের কারণগুলো কি কি, একটা হচ্ছে ডিস্ট্রাকশন অফ ট্রিজ। সেক্ষেত্রে যদি কেউ যদি বলে স্মোক অফ ভেহিকলস, দুই নম্বরে কেউ বললে স্মোক অফ ভেহিকলস, স্মোক একটা নাউন, অফ একটা প্রিপজিশন, ভেহিকলস হচ্ছে নাউন। আবার যদি কেউ বলে এমিশন অফ গ্যাস, কেউ যদি বলে এমিশন অফ গ্যাস, এটি এখানে যেরকম এমিশন হচ্ছে নাউন, গ্যাস নাউন, প্রিপজিশন যুক্ত হয়ে ব্যবহার করা হয়েছে। এরপরে যদি কেউ যদি বলে ওয়েস্ট অফ মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, কেউ যদি এরকমটা বলে যে ওয়েস্ট অফ মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, এভাবে যদি কেউ বলে। অথবা যদি বলে কেউ হিট অফ গ্রিন হাউস, হিট অফ গ্রিন হাউস যদি কেউ বলে। অথবা যদি কেউ বলে destruction of forests। এইভাবে আমরা যেটা দেখতে পেলাম যে ফ্লোচার্টের ক্ষেত্রে আমরা একাধিক নাউন ফ্রেজ ব্যবহার করে, প্রথমটা নাউন ফ্রেজ যেহেতু ছিল সেভাবে আমরা পরবর্তীতে বাকি নাউন ফ্রেজগুলো ব্যবহার করে আমরা কিন্তু ফ্লোচার্ট দেখলাম। তো এইভাবে আমার যেটি মনে হয় যে আমার যে এই দুটি ক্লাস, যে দুটি ক্লাসে আমি ফ্লোচার্ট সংক্রান্ত বিষয়ে আলোচনা করলাম, একটি ক্লাসে আমি আসলে শর্তগুলো আলোচনা করেছি এবং ভার্বের সাথে রিলেটেড 8টা নিয়ম, এবং এখানে হচ্ছে নাউনের সাথে রিলেটেড, নাউন ফ্রেজের সাথে রিলেটেড 4টি নিয়ম। টোটাল এই 12টি নিয়মকে আমাদের অনুসরণ করতে হবে এবং পূর্ব শর্তগুলো মনে রাখতে হবে। এবং এটি আসলে কিন্তু খুব জটিল কোনো বিষয় না, মোটামুটি খুব সহজ একটি বিষয়। একটু যদি এই নিয়মগুলোকে মাথায় রেখে, নিয়মগুলোকে অনুসরণ করে, যে প্যাসেজগুলো 15টা ইউনিট ইংলিশ ফর টুডে বই যেটাই আছে তোমাদের জন্য, সেখানে 15টা ইউনিট আছে এবং সেই 15টা ইউনিটে বেশ কিছু প্যাসেজ আছে, এবং সেই প্যাসেজগুলোকে যদি এই নিয়মগুলোকে সামনে রেখে চর্চা করা হয়, এবং তাহলে আসলে যেমন ফ্লোচার্ট লেখাও সম্ভব হবে, এবং ফ্লোচার্ট লেখার পাশাপাশি ওই প্যাসেজগুলো সম্পর্কে একটি ধারণা হয়ে যাবে, এবং সেই ধারণাটা হয়ে গেলে কোশ্চেন আনসার লেখার ক্ষেত্রে সুবিধা হবে, সামারি লেখার ক্ষেত্রে সুবিধা হবে, এবং সেখান থেকে যদি উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ যে বা ক্লোজ টেস্ট যদি আসে সেগুলো লেখা কিন্তু সুবিধা হবে। এবং এক্ষেত্রে আসলে প্যারাগ্রাফ, অন্য অন্য আইটেম লেখার ক্ষেত্রেও এটি আসলে কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।
সবাইকে আসলে অনেক মনোযোগ সহকারে আমার এই কথাগুলো শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি।